চৌধুরীকে যদি ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয় তাহলে আশা করি মানে সহজে সমস্যার সমাধান হয়ে যাবে। এখন যে কথাটা আমি বলতে চেয়েছিলাম আগে, সেই কথাটা, কারণ আপনি তো সময় কম দেন, গণ অভ্যুত্থান আর সেনা অভ্যুত্থানের মধ্যে পার্থক্যটা কি? দুইটাই তো অভ্যুত্থান, দুইটাই কিন্তু কনস্টিটিউশনকে ভায়োলেট করে, সিস্টেমকে ভায়োলেট করে করতে হয়, করেছে আমাদের দেশে। আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়েছে রিপিটেডলি, সেনা অভ্যুত্থানও হয়েছে। যতবার সেনা অভ্যুত্থান হয়েছে প্রত্যেকবার সংবিধান স্থগিত হয়েছে। যেটা তুষার ভাই বললেন যে দেখেন, বিচারপতি শাহাবুদ্দিন উনি ওনার একটা ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি এক শর্তে রাজি আছি, যদি আমাকে আবার প্রধান বিচারপতি পদে ফেরত দেওয়া হয়। বাংলাদেশের হিস্ট্রিতে একজন ব্যক্তির ইচ্ছা পূরণের জন্য একাদশ সংশোধন করা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে আমরা তো এই ধরনের ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন করেছি। উনি আবার সেটার সাপোর্টও করেছেন, বলছেন যে এটাতে আমরা ঐকমত্য ছিলাম। তা আমরা ঐকমত্যের ভিত্তিতেই তো এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। যখন প্রফেসর ইউনূস ক্ষমতায় বসেছেন, অ্যাপারেন্টলি এটা ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। কারণ আমাদের কনস্টিটিউশনে বলা আছে কোনো কারণে প্রধানমন্ত্রীর পদ শূন্য হলে কী হবে বলা আছে, কোনোটাই হয় নাই। একজনকে এনে আমরা বসিয়েছি এবং ক্ষমতাটা যে প্রসেসে গিয়েছে, ধরুন সেনাপ্রধান ওনার বাসায় ডেকেছেন, সেনাপ্রধানকে ডাকতে পারেন রাজনৈতিক নেতাদেরকে তার বাসায়? আমরা তো প্রশ্ন তুলি নাই। উনি যখন ডেকেছেন সবাই তো গিয়েছে। হ্যাঁ, ওই যে বলে যে মানে ওই একটা কথা আছে না, বিশেষ পরিস্থিতি, বিপদের জন্য কোনো কজ লাগে না। তাহলে আমরা তো বলছি যে উনি যখন ডেকেছেন সবাই তো দৌড়ে গিয়েছেন। অতএব আমরা যখনই একটা পরিস্থিতি হয় আমরা আবার সংবিধানে ফিরে যাই, আমরা সবাই সংবিধান করি। বাংলাদেশে তুষার ভাইয়ের কথাটা কিছুটা কন্ট্রাডিক্টরি, যে বাংলাদেশে কখনোই সংবিধানের ভিত্তিতে স্বৈরাচার হয় নাই, সংবিধানের ভিত্তিতে স্বৈরাচারের পতনও হয় নাই। এই মৌলিক কথাটা যদি আপনি মানতে পারেন তাহলে আপনি সমাধানে পৌঁছতে পারবেন। আদারওয়াইজ আপনার যুক্তিও অকাট্য যুক্তি। আপনি সারা দিন ধরে এখানে বলতে পারবেন পিআর সিস্টেমের দুর্বলতা, পিআর সিস্টেমের পজিটিভ দিক। সারা দিন ধরে প্রচলিত যে ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম আছে, এটা খারাপ দিক বলতে পারবেন, কারণ পৃথিবীতে ফার্স্ট পাস্ট দি পোস্ট থেকেই তো পিআর হয়েছে। আবার পিআরের সমস্যার কারণে দেশের সংকট যেগুলো হয়েছে এগুলো তো সত্য কথা। কথা হচ্ছে আমাদের দেশে তো পৃথিবীর কোনো দেশেই তো তত্ত্বাবধায়ক সরকার নাই, আমাদের দেশে কেন লেগেছে? আমরা যখন আলোচনা করি তখন কানাডার উদাহরণ দেয়, সিঙ্গাপুরের উদাহরণ দেয়, নেপালের উদাহরণ। ভাই, উদাহরণ দিয়ে তো লাভ নাই, এটা আপনার দেশ, এটা আলাদা ধরনের দেশ। তো সুতরাং এখানে আমাদেরকে বুঝতে হবে, যখন আলোচনা করব তখন আমাদের বাস্তবতা আর আমাদের যে তাত্ত্বিক জায়গাটা যেটা মিলিয়ে করতে হবে। এখন আসেন সমাধানের জায়গায়। আমরা যে বলছি নারী আসন 7% নারীদেরকে প্রার্থী দিতে হবে, এই যে আমরা যেটা ঐকমত্য পৌঁছালাম, জি, আমরা যে ঐকমত্যে পৌঁছালাম যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। আচ্ছা, এটা যদি পরবর্তী সংসদে পাশ করতে হয় তাহলে এটা ইমপ্লিমেন্ট করতে হবে তো এর পরের সংসদে। বিষয়টা কি তেমন না? কারণ আমি নারী আসনে আমি তো প্রার্থী দেবো এবারে নির্বাচনে। সেই জন্যই আমরা বলছি জুলাই সনদটা এখনই আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং এটার মাধ্যমেই ইলেকশনটা হইতে হবে, এটার প্রসেসে, এই প্রসিডিউরের মধ্যে দিয়ে হইতে হবে। অসুবিধাটা কোথায়? জুলাই সনদ বাস্তবায়ন হলে ভয় কোথায় এটা বলে? ভয় তো কিছু নাই। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনার যার সমর্থন বেশি আছে তিনি তো বেশি পাবেন, অসুবিধা নাই। দেখেন, একই ইলেকশন চাচ্ছেন, আপনি বলছেন জনগণের কাছে তো গণভোটও তো একটা ভোট, গণপরিষদও একটা ভোট, আবার আমাদের যে সিস্টেম আছে এটাও ভোট। তো সত্য কথা, এই ভোটে আসে না, এই ভোটে আসে না কেন? কারণ বিএনপি গণভোটে গেলে বিএনপির 40%-এর বেশি ভোট নাই, তাহলে 60% তার অপোজিটে, সুতরাং গণভোট সে চাইবে না। আবার যখন পিআর সিস্টেমে যাবে, পিআর সিস্টেমে দেখা যাবে বিএনপি 140 সিটে বেশি পাবে না, সরকার গঠন করতে পারবে না, ঠিক আছে? আবার জামাত পিআরের পক্ষে কেন, ওরা পক্ষে কেন? কারণ ওরা জানে, আপনি যখন জরিপ দেখেছেন না, সবাই দেখবেন ওনারা ভোট পেয়েছে 10%, ওনাদের 12% বা 17%। তো আপনি প্রত্যেক আসনে যদি আপনি 10% পান আর বিএনপি যদি 17% পায়, প্রত্যেক আসনে তো বিএনপি জিতবে। এখন কথা হচ্ছে এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন আপনার পক্ষে হচ্ছে, আপনি একদিকে বলছেন, আপনাকে মনে রাখতে হবে গণতন্ত্র মানে হচ্ছে আপনার পক্ষও দেখতে হবে, অপর পক্ষও দেখতে হবে। শেখ হাসিনা এটা দেখে নাই বলেই, ইভেন শেখ হাসিনা শেষ পর্যন্ত জাসদ, জাতীয় পার্টিকে পর্যন্ত সে বঞ্চিত করেছে তাদের জায়গায়। আপনি তো দেখেন, ইয়াকে জিততে দেয় নাই, হাসানুল্লাহ ইনুকে জিততে দেয় নাই, রাশেদ খান মেননের কি অবস্থা হয়েছে। এটাই নিয়ম। আপনি যখন ওই যে অ্যাবসলিউটলি আপনি ক্ষমতা ভোগ করতে যাবেন, তখন আস্তে আস্তে আপনি একেবারে একচ্ছত্র পারিবারিক তন্ত্র, রাজতন্ত্র পরিণত হবেন। সেই জন্য আমি অনুরোধ করছি প্লিজ আপনাদের মাধ্যমে
যে এই যুক্তি তর্ক থামান, রাষ্ট্রটাকে যাওয়ার জন্য সংবিধান আপনাদের কোন জায়গায়, আপনাদের যেরকম তত্ত্বাবধায়ক ওই যে একজন বিচারপতিকে আবার সিঙ্গারা খাওয়ানোর জন্য সুপ্রিম কোর্টে পাঠাইছেন, উনি সুপ্রিম কোর্টে গিয়ে প্রথম সিঙ্গারা খেয়ে বলছে অনেকদিন খাইতে পারি না সিঙ্গারা, আজকে প্রথম সিঙ্গারা খাইলাম, কারণ উনি তো রাষ্ট্রপতি অবস্থায়, ওনার ওখানে খাবার রেস্ট্রিকশন ছিল, এটা নিয়ে পত্রিকায় লেখাও হয়েছে। শাহাবুদ্দিন সাহেব প্রথম সুপ্রিম কোর্টে যায় বলছে আগে সিঙ্গারা নিয়ে আসো, অনেকদিন সুপ্রিম কোর্টের সিঙ্গারা খায় না। এখন কথা হচ্ছে এটার জন্য তো আপনি একাদশ সংশোধনী করেছেন, কেউ তো এটা নিয়ে প্রশ্ন তোলে না। সুতরাং রাষ্ট্রের জনগণের উইল হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। আসেন আমরা এই জুলাই সনদ যেটা হয়েছে এটাকে এখনই বাস্তবায়নের জন্য কি কি করা যায়, আইনজীবীদের বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে, সেই মতামত নিয়ে এটাকে বাস্তবায়ন করে ইলেকশনে যায়।